নমস্কার। গল্প শুরু করার আগে একটি অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের অনেক প্রেরণা দেয়। এই গল্পে আমরা 1000টি সাবস্ক্রাইব আশা করছি। আজ গান ও গল্পে আপনারা শুনবেন তারানাথ তান্ত্রিকের আরও একটি নতুন গল্প, তারানাথ তান্ত্রিক ও কাল পিশাচের উৎপাত। আজকের গল্প পাঠে আমি শান্ত, তারানাথের ভূমিকায় GM জন, এডিটিং মিক্সিং স্টুডিও গান ও গল্প, গল্প ভাবনায় প্রতুল দীপ্ত এবং গল্পের সূত্রধার আমি শান্ত। তো আর দেরি না করে শুরু করছি আমাদের আজকের গল্প, তারানাথ তান্ত্রিক ও কাল পিশাচের উৎপাত। আবহাওয়া দপ্তরের কথা মতো আজ বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে। কখনো ঝিরিঝিরি, কখনো আবার আকাশ কালো করে প্রবল বেগে ঝরছে শ্রাবণের ধারা, সাথে চলছে ঝোড়ো হাওয়া। ফলে কলকাতা শহরের তাপমাত্রা আজ অনেকটাই নিম্নমুখী। বাতাসে একটু শীত শীত ভাব। এই পরিবেশটাকেই গল্প শোনার প্রশস্ত তিথি বলে আমি মনে করি। তাই কিশোরীকে আগে থেকেই বলা ছিল আজ সন্ধ্যার পর আমাদের বাড়ি আসতে। সেইখান থেকেই দুজনে তারানাথের বাড়ি যাব গল্প শুনতে। সেই কথা মতো কিশোরী যথাসময়ে হাজির হলো। এটুকু পথ আসতে ও প্রায় কাক ভেজা হয়ে গেল। দেখে আমার হাসিও পেয়ে গেল, আবার কষ্টও লাগলো। আরে কিশোরী যে, এ কি একদম ভিজে গেছো দেখছি। হ্যাঁ, আর বলো না, এই ছোট্ট একটা ছাতা কি আর এমন তীব্র বৃষ্টিকে আটকাতে পারে? মাথায় জল লাগেনি সেটাই যা রক্ষে, না হলে আবার জ্বরে পড়তাম। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আর বেশি দেরি করা মনে হয় উচিত হবে না, বুঝলে? এখন তবুও বৃষ্টি যে খানিকটা কমেছে, এরপর আবার ঝেপে নামবে বলে মনে হয়। চলো চলো চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। কিশোরী আসার সময়ই একটি পাসিংস এনেছিল, ফলে আর সিগারেটের দোকানে দাঁড়াতে হলো না। শুধু তেলে ভাজা দোকান থেকে এক ঠোঙা তেলে ভাজা কিনে মটলেনের উদ্দেশ্যে রওনা হলাম। এখানে একটা কথা বলে রাখা ভালো, এই সময় কিন্তু বৃষ্টি একেবারেই কমে গিয়েছিল। ঝোড়ো হাওয়াটাই চলছিল নিজের খেয়ালে। মটলেনে তারানাথের বাড়িতে পৌঁছে দরজায় টোকা দিতেই চারি দরজা খুলল। আমি তেলে ভাজার ঠোঙাটা চারির হাতে দিয়ে দিলাম। চারি বড্ড মিষ্টি মেয়ে, তারানাথের মতোই উজ্জ্বল নক্ষত্রর মতো গায়ের রং, আচরণও পেয়েছে বাবারই মতো, অত্যন্ত নম্র আর ভদ্র। আমরা চারিকে সেই ছোট্টবেলা থেকে চিনি। যখন প্রথমবার এসেছিলাম তারানাথের বাড়ি, তখন চারি অনেক ছোট, মাঝে মাঝে পুতুলের বায়না করত। এখন সেসব পুরনো দিনের কথা মনে পড়লে হাসি পায়। বৈঠকখানা ঘরের কাছে গিয়ে দেখলাম তারানাথ পুরনো এক পুঁথি খুলে খুব মনোযোগ দিয়ে কি যেন দেখছে। আমি একটু গলা খাকানি দিতেই মুখ তুলল। ও, তোমরা এসে গেছো, বসো বসো। আমি আর কিশোরী ছাতা দুটো ঘরের এক কোনায় রেখে সামনের চাটাই পাতা তক্তপোষে বসলাম। কিশোরী প্রথম বলল, আমরা যে আজকে আসবো তা কি আপনি জানতেন নাকি? না মানে মনে হলো আর কি। আমিও মনে মনে ভাবলাম, ঠিকই তো। তারানাথকে দেখে মনে হলো যেন আমাদেরই অপেক্ষা করছিল। তারপর মনে হলো এই বৃষ্টির সন্ধ্যাগুলোতে যে আমাদের মনটা গল্পের জন্য আনচান করে, সেইটা তারানাথ জানে। তাই হয়তো আমাদের আসার একটা আন্দাজ করেছিল। কিশোরীর প্রশ্নে তারানাথ কোনো কথা বলল না। কিছুক্ষণ শুধু চোখ বুজে রইল আর বিড়বিড় করে নিজের মনে কি যেন বলতে লাগলো। তারপর আবার চোখ খুলল। আমার কিছু বলার আগেই খুব সামনেই কোথাও একটা বেশ বড় জোরে বজ্রপাত হলো। তারপর মুহূর্তের মধ্যে প্রবল বেগে বৃষ্টি শুরু হলো। কিশোরী আমার দিকে তাকিয়ে বলল, যাক বাবা, আমাদের আসার সময় যে বৃষ্টিটা একটু ধরেছিল সেটাই অনেক, না হলে পুরোই ভিজে যেতাম। চিন্তা করো না, তোমরা ফেরার সময়ও কোনো বৃষ্টি থাকবে না।
আমি আর কিশোরী দুজনেই চমকে তারানাথের দিকে তাকালাম। আপনি কিভাবে বুঝলেন যে ওই সময় বৃষ্টি হবে না? আমি প্রশ্ন করলাম। তারানাথ তেমনই গম্ভীরভাবে তার উত্তর দিল। এই সময় বৃষ্টিতে ভিজলে ঝড় আর আটকাতে পারবে না হে ছোকরা। আর আমার কাছে এসে কেউ জ্বর বাঁধিয়ে বাড়ি ফিরবে, এটাও তো আমি হতে দিতে পারি না। হ্যাঁ, মানে মানে আপনি কি বৃষ্টিটা কমিয়ে দেবেন? কিশোরী অবাক হওয়া গলায় প্রশ্ন করল। যাক, বুঝেছ তবে। আমাদের সাথে তারানাথের আলাপ বহুদিনের। এর আগে অনেকবার তারানাথের অদ্ভুত ক্ষমতার পরিচয় আমরা পেয়েছি, কিন্তু আজকের ঘটনা সম্পূর্ণ আলাদা। প্রাকৃতিক দুর্যোগকেও কি তন্ত্রক্রিয়ার মাধ্যমে বশ করা যায়? আমি কিছুক্ষণ চুপ করে জিজ্ঞেস করলাম, তাহলে তন্ত্রক্রিয়ার মাধ্যমে প্রকৃতিকেও বশে রাখা যায়? তারানাথ উত্তর দিল না। আমাদের নিয়ে আসা পাসিং শো থেকে একটা সিগারেট বের করে বেশ কয়েকটা শুক টান দিল। তারপর ঘরময় ধোঁয়া ছেড়ে বলল, তোমরা তন্ত্রের কতটুকু জানো? সাধারণ মানুষ যা কল্পনাও করতে পারে না সেই রকম কাজও তন্ত্রক্রিয়ার দ্বারা সম্পূর্ণ করা যায়। তবে কি জানো তো, এই ক্ষমতাকে শুধু মানুষ এবং প্রকৃতির কল্যাণের জন্য ব্যবহার করতে হয়। যদি কেউ এই বিশেষ শক্তি মানুষ এবং প্রকৃতির বিরুদ্ধে ব্যবহার করে, তবে তার ফল মোটেও ভালো হয় না। গুরু এমনই বলেছেন। এই ঝড় বৃষ্টি তো তুচ্ছ, ভূমিকম্প তন্ত্রের দ্বারা বশ করা যায়, তবে সেসব না করাই ভালো। প্রকৃতি হলো ওপরওয়ালার সৃষ্টি, তাই প্রকৃতিকে সর্বদা নিজের খেয়ালেই রাখতে দিতে হয়। তাকে নিয়ন্ত্রণ করতে গেলে মারাত্মক ফল ভুগতে হয়। কিন্তু আমি তোমাদের কতদিন থেকে চিনি, তোমরা ভালো মানুষ। আমার কাছে গল্প শুনতে এসে শেষে কাক ভেজা হয়ে বাড়ি ফিরবে, আর তারপর জ্বর বাঁধিয়ে আর এক কাণ্ড। তাই তোমাদের আসার সময় আমি এই অঞ্চলের বৃষ্টিটা একটু কমিয়ে রেখেছিলাম। এখন বাইরে তাকিয়ে দেখো, অঝোরে বৃষ্টি পড়ছে। আমার গুরু বলেছেন, কোনো মানুষের অনিষ্ট হবে তা আগে থেকে জেনে গেলে তাকে নিজের বিশেষ ক্ষমতা প্রয়োগ করে রক্ষা করতে। আমি সেটুকুই করেছিলাম মাত্র। তারানাথের কথা শুনে আমি আর কিশোরী দুজনেই স্তম্ভিত। কিছুক্ষণ দুজন দুজনের মুখের দিকে তাকিয়ে থাকলাম। তারপর কিশোরী প্রথম কথা বলল। বুঝতেই তো পারছেন ঠাকুরমশাই, সেই কত দূর থেকে এই ঝড় জলের সন্ধ্যায় মটলেনে আসা শুধু এই গল্প শোনার জন্য। আর যে একটা গল্প কি হবে না? হাতের শেষ হয়ে যাওয়া পাসিং শোটা ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেলের মালায় ফেলে তারানাথ বলতে শুরু করল। গল্প? হ্যাঁ, একটা ঘটনা মনে পড়ছে, সেটা হয়তো তোমাদের বলা হয়নি। এমন সময় চারি ঘরে ঢুকল। হাতে তিনজনের জন্য তেলে ভাজা চা আর জবজবে তেলে মাখা মুড়ি, আর তারানাথের জন্য তামাক। বা চারিমা, এই মুড়ি মাখাটাই দরকার ছিল। আমার কথা শুনে চারি হেসে উত্তর দিল, আমি পাশের ঘরে আছি কাকাবাবু, কিছু দরকার হলে ডাকবেন। চারি চলে যেতেই আবার ঘরে নীরবতা নেমে এলো। তারানাথ তার কাহিনী শুরু করল। হ্যাঁ, যেটা বলছিলাম, এই কাহিনী বেশ কয়েক বছর আগের। সময়টা 25 বা 30 বছর আগেরও হতে পারে, স্পষ্ট মনে নেই। তবে এটুকু মনে আছে,
সেই সময় চারির জন্ম হয়নি। দিনটা ছিল এমনই বৃষ্টি স্নাত। সকাল থেকেই সেই মুষলধারে বৃষ্টি শুরু হয়েছিল, ফলে হাত দেখাতে আসা বা গোষ্ঠী বিচার করতে আসা লোকদের সংখ্যাও সেদিন ছিল একদমই কম। হাতে গোনা 2-4 জন এসেছিল মাত্র সেদিন। প্রত্যেকে ফিরে যাবার পর আমি একটা পুঁথি একটু নেড়ে ঘেটে দেখছিলাম, এমন সময় দরজায় কড়া নাড়া শব্দ। আমি গিয়ে দরজা খুললাম। দেখি একজন বছর 40-এর পেটে খাটো লোক খুব চিন্তিত মুখে ছাতা মাথায় দাঁড়িয়ে আছেন। আমায় দেখে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, এইটা কি জ্যোতিষী তারানাথ চক্রবর্তীর বাড়ি? হ্যাঁ, আপনি সঠিক ঠিকানাতে এসেছেন। আমি তারানাথ চক্রবর্তী। কি দরকার বলুন? লোকটি যাকে খুঁজছিলেন আমি, সে জানতে পেয়ে এক প্রকার আমার পায়ে এসে হুমড়ি খেয়ে পড়লেন। ও ও ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আমি খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি ঠাকুরমশাই, আমাকে বাঁচান। আরে আরে করছেন কি মশাই? আরে আরে পায়ে হাত দেবেন না, দয়া করে ভিতরে আসুন, ভিতরে আসুন। বৃষ্টিতে লোকটা একেবারেই কাক ভেজা অবস্থা। আমি তাকে বৈঠকখানা ঘরে বসতে দিলাম, আর আমি ততক্ষণে লক্ষ্য করছি গন্ডগোলটা। লোকটির পেছনে একটা ঘন কালো মেঘের পলয়। তোমরা জানো, মধুসুন্দরী দেবীর দেওয়া ক্ষমতার বলে আমি মানুষের বিপদ আগে থেকেই আন্দাজ করতে পারি। লোকটির সাথে সেই অন্ধকার ছায়াটা দেখেই আমি বুঝতে পারলাম যে তিনি ঠিক কী ধরনের বিপদে পড়ে এ প্রাকৃতিক দুর্যোগের দিনেও মটলিনে ছুটে এসেছেন। নমস্কার ঠাকুরমশাই, আমার নাম অমেন্দ্রনাথ বাড়ই। উত্তরের পার্বত্য এলাকার সুনামগঞ্জ নামের ছোট্ট গ্রামে আমার বাড়ি। মেয়ে বউ নিয়ে ছোট্ট সংসার, কিন্তু কিন্তু সেই সুখের সংসারে আজ নেমে এসেছে এক ভয়ঙ্কর অভিশাপ। আপনি কিছু একটা না করলে আমরা অকালে মারা পড়ব ঠাকুরমশাই, একেবারে অকালে মারা পড়ব। এরপর ডুকরে কেঁদে উঠলেন অমেন্দ্রনাথ বাবু। তার অসহায় শুকনো মুখটা দেখেই মনে হচ্ছিল কতটা বিপদে পড়ে তিনি আমার কাছে এসেছেন। আমি আশ্বাস দিয়ে বললাম, দেখুন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব, তবে তার আগে পুরো ঘটনাটা আমাকে বলুন। মানে আপনার পরিবারের সাথে কি কি ঘটেছে। হ্যাঁ, একটিও কথা কিন্তু বাদ দেবেন না। যে ঘটনাগুলো আপনার আপাত দৃষ্টিতে মনে হয়েছে খুবই সাধারণ ঘটনা, সেগুলো বাদ দেবেন না। এরপর কিছুক্ষণ চুপ করে বসে রইলেন অমেন্দ্রনাথ বাবু। আমি বুঝলাম তিনি মনের মধ্যে সমস্ত ঘটনা সাজিয়ে নিচ্ছেন এক এক করে। হঠাৎ লক্ষ্য করলাম তার পেছনে সেই ঘন কালো অন্ধকারটা যেন আরো গাঢ় হয়ে উঠেছে। বুঝলাম কেউ একজন হয়তো চাইছে না অমেন্দ্রনাথ বাবু সবটা ঘটনা আমাকে বলুক। বলুন, আমি শুনছি। হ্যাঁ ঠাকুরমশাই, পাহাড় জঙ্গল নদীতে ঘেরা আমাদের ছোট্ট গ্রাম সুনামগঞ্জ। খুব বড় জোর সেখানে 40টি পরিবার বাস করে। গ্রামে প্রায় প্রত্যেকটা পরিবারই চা বাগানে কাজ করে। আমিও চা বাগানেই কাজ করতাম। তবে বছর 2 হয়েছে একটা মুদিখানা দোকান নিয়েছি, ওটাই চালাই এখন। আর ঈশ্বরের কৃপায় দোকান আমার মন্দ চলছে না। আসলে পাহাড়ি অঞ্চল বলে কাছে পিঠে বেশি দোকানপাটও তো নেই, আর বাজারও ওখান থেকে বেশ খানিকটা দূর। তাই স্ত্রীর পরামর্শে আমি চা বাগানের কাজটা ছেড়ে মুদিখানার দোকান নিয়েছি। কিন্তু
মাস 6 হলো আমার সংসারে সুখ শান্তি একেবারে চলে গেছে। তারপর আবার কিছুক্ষণ চুপ করে রইলেন অমেন্দ্রনাথ বাবু। বাইরে তখনও বৃষ্টি হয়ে চলছিল। তিনি আনমনে একবারে জানলা থেকে প্রায় হাঁটু পর্যন্ত অংশে ডুবে যাওয়া গলিটা দেখে আবারও বলতে শুরু করলেন। ঘটনাটা প্রথম ঘটেছিল একদিন রাতে। বারটা আমার আজও মনে আছে। শনিবার, হ্যাঁ শনিবার ছিল। রাত তখন প্রায় 12টা। আমি, মেয়ে আর গিন্নি তখন গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ একটা দাপাদাপিতে আমাদের ঘুম ভেঙে গেল। আমি তাড়াতাড়ি উঠে একটা লণ্ঠন জ্বালালাম। ঘরটা লণ্ঠনের আলোয় একেবারে আলোকিত হতেই দেখলাম মেয়ে ওই দাপাদাপিতে ঘুম থেকে উঠে পড়েছে। আর গিন্নির দিকে চোখ পড়তেই আমার মুখ থেকে একটা আর্তনাদ বেরিয়ে এলো। দেখলাম গিন্নির চোখগুলো লাল টকটকে। কিছু বলতে চাইছে, কিন্তু গলা দিয়ে এক বিন্দুও শব্দ বেরোচ্ছে না। জল ছাড়া মাছের মতো ছটফট করছে। আমি একটুও দেরি না করে বেশ খানিকটা জল চোখে মুখে ছিটিয়ে দিতেই দেখলাম ধীরে ধীরে শান্ত হলো। মিনিট 10 পর সম্পূর্ণ ধাতস্থ হলে সম্পূর্ণ ঘটনাটা আমি শুনলাম। গিন্নি যা বলেছিল তা খানিকটা এরকম। ঘুমের মধ্যেই নাকি কি একজন খুব ঠান্ডা একটা হাত দিয়ে ওর গলা চেপে ধরেছিল। অনেক চেষ্টা করেও গলা থেকে সামান্যতম শব্দ বেরোচ্ছিল না। এই ঘটনা নাকি 1.5 মিনিট ধরে চলেছিল। তারপরে নাকি আমার ঘুম ভেঙে যায়। আমার লণ্ঠন জ্বালাতে আর একটু দেরি হলে হয়তো শ্বাস বন্ধ হয়েই কিছু একটা হয়ে যেত। গিন্নির মুখে সমস্ত কথাটা শুনে আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। এমনটা কিভাবে সম্ভব? সারা ঘরে আমরা 2টা মাত্র মানুষ ছাড়া কেউ তো ছিল না। আমি মনে মনে ভেবেছিলাম হয়তো স্বপ্ন দেখেছে, কিন্তু এমন ভয়ঙ্কর স্বপ্ন কেউ কেনই বা দেখবে? কিন্তু সেদিন রাতে গিন্নির এমন পরিস্থিতি দেখে আমি কথাটা বলিনি, বরং শান্ত করে আশ্বাস দিয়েছিলাম যে আমরা তো আছি, কোনো ভয় নেই। পরদিন সকালে কিছু একটা করা যাবে ক্ষণ। পরের দিন সকালে ঘুম ভাঙলো একটু দেরি করে, কিন্তু ঘুম থেকে উঠে যেটা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। দেখলাম গিন্নির গলায় স্পষ্ট 5 আঙুলের দাগ, সাথে সামান্য সিঁদুর বা ওই জাতীয় লাল কিছু মেখে কারো গলা চেপে ধরলে যেমন লাল হয় ঠিক সেরকম। তবে সাধারণ মানুষের অমন হয়নি। মানুষের হাতের চেয়েও সরু সরু আঙুলের দাগ ছিল গলায়। এই ঘটনা দেখে আমার বুদ্ধি লোপ পেয়েছিল। কিং কর্তব্য বিমূঢ় হয়ে বসে পড়েছিলাম মাথায় হাত দিয়ে। তারপর আরও 2 দিন গেল। কোনো রকম অস্বাভাবিকতা আমি আর লক্ষ্য করিনি। প্রতিদিনের মতো মঙ্গলবারও খাওয়া দাওয়া শেষ করে শুয়েছি। তন্দ্রাচ্ছন্ন ভাব চলে এসেছে 2 চোখে। হঠাৎ খাটে প্রচণ্ড দাপাদাপি। আমি কোনো রকমে মাথার পাশে রাখা লণ্ঠনটা জ্বালালাম। সেই আলোতে যা দেখলাম তাতে আমার চোখ বিস্ফারিত। এইবার আর গিন্নি নয়, মেয়ে হাত পা ছুড়ছে। চোখের সামনে 10 বছরের ছোট মেয়েটাকে ছটপট করতে দেখেছি। তখন চোখে মুখে জল ছিটিয়ে দিতেই ধাতস্থ হয়। তবে ও ছোট মেয়ে এই ঘটনার পর আর উঠে বসার মতো ক্ষমতায় রইল না। শুয়ে শুয়ে ভাঙা ভাঙা গলায় মেয়ে যা বলল তাতে বুঝলাম আগের শনিবার গিন্নির ঘটনা আর মেয়ের ঘটনা সম্পূর্ণ এক, কোনো পার্থক্য নেই। লণ্ঠনটা কাছে নিয়ে এসে মেয়ের গলার কাছে নিয়ে আমি আলোটা ফেললাম। দেখলাম সেই সরু সরু 5 আঙুলের দাগ। চোখের সামনে নিজের মেয়ের এমন অবস্থা দেখে
আমি আর নিজেকে সামলাতে পারিনি ঠাকুরমশাই, পারিনি। এরপর আমাদের সুখের সংসারে নেমে এলো আমাবস্যার ঘোর অন্ধকার। আমার স্বাদের মুদিখানা দোকানও এক প্রকার বন্ধ হয়ে গেল। আমি সারাদিন বাড়িতেই থাকতাম। প্রতিদিনই কিছু না কিছু নতুন অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। এরপর যেমন ধরুন, বাইরে বেশ গরম, অথচ ঘরের ভিতরে হঠাৎ খুব ঠান্ডা হয়ে গেল। বাইরে আর ঘরের ভিতরে তাপমাত্রার বিস্তর তফাৎ। তারপর হঠাৎ খুব পচা গন্ধ ভেসে আসতে শুরু করলো। সেই দুর্গন্ধ আর কিসের সাথে তুলনা করব ঠাকুরমশাই? মৃতদেহ বহুত দিন রেখে দিলে যেমন পচা দুর্গন্ধ বের হয়, এর সেরকম। হ্যাঁ ঠাকুরমশাই, আমি পরপর বলছি, একে একে বলছি। জায়গাটা পাহাড়ে ঘেরা। অঞ্চলে সবসময় চেনা অচেনা নানান পাখিদের আনাগোনা লেগেই থাকে। তার সাথে লেগে থাকে তাদের সব বিচিত্র রকমের ডাক। কিন্তু ধীরে ধীরে লক্ষ্য করলাম আমার বাড়ির সংলগ্ন এলাকায় পাখিদের আনাগোনা একদম কমে গেল। মাঝে মাঝেই রাস্তায় মরা পাখির দেহ পড়ে থাকতে দেখতাম। কোনোটার মাথা নেই, কোনোটার আবার শরীরের অর্ধেক খুবলে নিয়েছে। আমার বাড়িটায় শ্মশানের নিস্তব্ধতা নেমে এসেছে ঠাকুরমশাই। এইসব ঘটনা শুরু হওয়ার পর থেকে আমার মুদিখানার দোকানটা সেভাবে আর খোলা হয়নি। এখন কোনো রকমের সংসার চলছে। বাড়িতে মেয়ে ছোট, গিন্নির শরীরের অবস্থা খুব একটা ভালো নয়। কখন কি হয় বলা যায় না, তাই আমাকেই সবসময় সব কিছুটা দেখতে হয় ঠাকুরমশাই। বাজার ঘাটাকে গিন্নি করতো, এখন আর ওকে পাঠাই না, আমিই যাই। সেই দিন বাজারে যেতেই পরিচিত এক দাদা জিজ্ঞেস করলো আমি আর দোকানপাট খুলছি না কেন। আমি তাকে সমস্ত ঘটনা খুলে বললাম। তা বলতেই সে বলল কলকাতার মটলেনে তারানাথ জ্যোতিষীর কাছে যেতে। তার কাছ থেকে কেউ নাকি খালি হাতে ফেরে না। আপনিই পারবেন ঠাকুরমশাই আমার পরিবারকে বাঁচাতে, আপনিই পারবেন। আমি কোনো উত্তর না দিয়েই কিছুক্ষণ চুপ করে থাকলাম। সবটা একটু বুঝে নিলাম। তারপর বললাম, কোনো অশুভ শক্তির ছায়া পড়েছে আপনার পরিবারের উপর। তার কুদৃষ্টি কেনই বা আপনার পরিবারের উপর পড়ল তা আমায় জানতেই হবে। এক কাজ করুন, আপনি ফিরে যান। আজ তো সবে সপ্তমী তিথি, অমাবস্যা আসতে এখনো বেশ কয়েকদিন দেরি। আসছে অমাবস্যায় আপনার বাড়িতে একটা যজ্ঞ করতে হবে। আমি তার আগেই আপনার বাড়িতে পৌঁছে যাব, আপনি চিন্তা করবেন না। আর হ্যাঁ, যজ্ঞের জন্য কিছু উপকরণ লাগবে, সেগুলো আমি গিয়েই আপনাকে বলবো। আর কিছু উপকরণ আমি এখান থেকেই নিয়ে যাব। কিন্তু ঠাকুরমশাই, আমি 3টে তাবিজ এখনই দিয়ে দিচ্ছি। একটি এখন আপনি এখনই পড়ুন, আর বাকি 2টো বাড়ি ফিরে স্ত্রী আর সন্তানকে পরিয়ে দেবেন। আমি ব্যবস্থা করে দিচ্ছি। আপনি বাড়ি ফেরা অবধি ওদের কোনো অশুভ শক্তি স্পর্শ করতে পারবে না। আর হ্যাঁ, সাবধান অমেন্দ্রনাথ বাবু, আমি না যাওয়া পর্যন্ত এই তাবিজ হাত থেকে খুলবেন না, তাহলে কিন্তু সবটাই আমার হাতের বাইরে চলে যাবে। এতটা পর্যন্ত বলে থামল তারানাথ। শেষ হয়ে যাওয়া পাসিং শোয়ের অবশিষ্টটা ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেলের মালায় ফেলে বলল, তবে আমি সুনামগঞ্জে অমেন্দ্রনাথ বাবুর বাড়ি পৌঁছে যা দেখলাম তা আমি দুঃস্বপ্নেও দেখব বলে আশা করিনি। প্রেতাত্মার ক্ষমতা যে কতটা হতে পারে ওই ঘটনা না দেখলে বোঝা যায় না। কিশোরী চোখ ছানাবড়া করে বলল, হ্যাঁ, প্রেতাত্মা। অমেন্দ্রনাথ ফিরে যাওয়ার পরই আমি চন্দ্র দর্শন করলাম। চন্দ্র দর্শন মানে জানো তো, এর আগেও বলেছি তোমাদের, 2 হাতের আঙ্গুল দিয়ে
দু চোখ বুঝে তা চেপে রেখে দুই বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে কান জোর করে চেপে জিত হয়ে শুয়ে থাকতে হয়। তারপর চোখের সামনে পূর্ণচন্দ্র দেখতে পাওয়া যায়। ওপরে আকাশে পূর্ণচন্দ্র আর নিচে একটা গাছের তলায় দুটি পরী। যা জানতে চাওয়া হয় পরীরা তাই বলে দেয়। আমিও অমরেন্দ্রনাথ বাবুর ঘটনাটা সম্পূর্ণটা জানতে পারলাম। অমরেন্দ্রনাথ বাবুর রাস্তায় চলতে চলতে যদি রাস্তার দিকে একটু লক্ষ্য করতেন তাহলেই দেখতে পেতেন। কি কি দেখতে পেতেন ঠাকুরমশাই? কৌতূহল চেপে রাখতে না পেরে আমি জিজ্ঞেস করলাম। দেখতে পেতেন মোট 5টি ছায়া তার সাথে সাথে যাচ্ছে। একটি তার নিজের, আর বাকি 4টি অতৃপ্ত আত্মাদের। 4টে? কিশোরীর সাথে সাথে আমিও হতবাক। প্রাথমিক বিষয় কাটিয়ে জিজ্ঞেস করলাম, তারপর? আগে শোনো ঘটনাটা কি ঘটেছিল। ওই সুনামগঞ্জ অঞ্চল থেকে স্থানীয় বাজার অনেকটাই দূর। ফলে স্থানীয় বাসিন্দারা চাইলেই প্রতিদিন বাজার যেতে পারতেন না। তারা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতেন পাশের একটি মুদিখানা দোকান থেকে। আর পরবর্তীকালে অমরেন্দ্রনাথ বাবু চা বাগানের কাজ ছেড়ে একটি মুদিখানার দোকান খোলেন। পুরনো দোকানের খরিদ্দার বাহাক হয়ে যাচ্ছিল। এটাই মেনে নিতে পারেননি সেই দোকানদার। সে যে প্রকারেই হোক অমরেন্দ্রনাথ বাবুকে তার রাস্তা থেকে সরাতে চেয়েছিল। আর একটা কথা, সেই দোকানদার কিন্তু নিম্ন শ্রেণীর তন্ত্র সাধক ছিলেন। তন্ত্রক্রিয়ার মাধ্যমে বশীকরণ করে অশরীরী কিছু আত্মাদের নিজের কাজে লাগাতেন তিনি। এতটা বলে থামলেন তারানাথ। বাইরে বৃষ্টির বেগ বেড়েই চলেছে। আমি জিজ্ঞাসা করলাম, এরপর আপনি সুনামগঞ্জে গিয়ে কি দেখলেন? বলবো, তোমরা একটু বসো, আমি ভেতরের ঘর থেকে আসছি। তারানাথ চলে গেলেন। আমরা জানি মিনিট 5 আগে তিনি এই ঘরে আসবেন না। তারানাথ এমনটা মাঝে মধ্যেই করেন। এটা আমাদের ধূমপান করে দেওয়ার সুযোগ করে দেওয়া মাত্র। তারানাথ জানেন তার সামনে আমরা সিগারেট জ্বালাই না। আবার সিগারেটে দুটো টান না মারলে গল্প শোনা ঠিক জমে না। মিনিট 5 পর তারানাথ ঘরে ঢুকলো। হ্যাঁ, কি যেন বলছিলাম? ওই তো আপনি এরপর সুনামগঞ্জে গিয়ে যা দেখেছিলেন। কিশোরী উত্তর দিল, হ্যাঁ, আমি অমরেন্দ্রনাথ বাবুকে কথা দিয়েছিলাম যে অমাবস্যার আগে সুনামগঞ্জ পৌঁছে যাব। সেই কথা মতো বেরিয়ে পড়লাম। বাড়িতে একাদশীর কিছু কাজ ছিল, সেসব কাজ গুছিয়ে রেখে পরদিন সকালেই বেরিয়ে পড়েছিলাম। সেখানে পৌঁছাতে অর্ধেক দিন সময় লাগে। সন্ধ্যা নাগাদ আমি সুনামগঞ্জ পৌঁছে গেলাম। এই জায়গা কলকাতা শহরের মতো নয়। একটা পাহাড়ি অজপাড়া গা। ধূপ করে রাত নামে, আর তারপরেই সব নিস্তব্ধ। স্টেশনের বাইরে এক ভ্যান চালককে জিজ্ঞাসা করতেই সে দেখিয়ে দিল অমরেন্দ্রনাথ বাবুর বাড়ি। অন্ধকার পাহাড়ের পথ ধরে হেঁটে অবশেষে সেখানে পৌঁছালাম। দুটো ছোট্ট ঘর, একটা সরু উঠোন আর একটা বাঁশের ছাউনি দেওয়া রান্নাঘর। এই নিয়ে অমরেন্দ্রনাথ বাবুর ছোট্ট বাড়ি। বাড়িটার সামনেই
একটা বুক সমান উঁচু দরজা। পাহাড়ি গাছের ডাল কেটে শিকড় দিয়ে বেঁধে তৈরি হয়েছে সেই দরজা। গেটের সামনে এসে দাঁড়াতে আমার একটা অদ্ভুত অনুভূতি হলো। সেই অনুভূতি আর যাই হোক, কোনো শুভ কিছুর তো নয়। স্পষ্ট বুঝতে পারলাম সাক্ষাৎ মৃত্যু এসে ছায়া ফেলেছে এই বাড়িতে। সম্পূর্ণ অন্ধকার চত্বর, ভেতরে একটা প্রাণের চিহ্ন আছে বলেও বোঝা যাচ্ছে না। কিন্তু এমনটা তো হবার কথা ছিল না। তবে আমি যে তাবিজ অমেন্দ্রনাথ বাবুকে দিয়েছিলাম, সেটা কি কোনো কারণে ওনারা খুলে ফেলেছেন? একটা ভয়ঙ্কর বিপদের পূর্বাভাস হাতে নিয়ে আমি দরজা খুলে ঢুকলাম। বার কয়েক অমেন্দ্রনাথ বাবুর নাম ধরে ডাকলাম, কিন্তু কেউ সাড়া দিল না ভিতর থেকে। এদিকে আমি আসার পর থেকেই লক্ষ্য করছি আবহাওয়া পরিবর্তন ঘটছে ক্রমশ। পাহাড়ি অঞ্চল, একটা ঠান্ডা ঠান্ডা ভাব বাতাসে থাকবেই, সেটাই স্বাভাবিক। কিন্তু সে ঠান্ডা এটা নয়। এই ঠান্ডা এক বা একাধিক প্রেতাত্মার উপস্থিতির চিহ্ন। আমি আরো কয়েকবার ডাকলাম, এবারেও কোনো সাড়া শব্দ পেলাম না। কি করব সেটাই ভাবছি। এমন সময় একটা মৃত গোঙানির শব্দ কানে এলো। আমি বুঝলাম ভেতর থেকে ভেসে আসছে। একটু ভালো করে কান পেতে শোনার চেষ্টা করলাম। ঠাকুর মশাই আসুন। আমার চলার শক্তি নেই ঠাকুর মশাই। কেউ একজন যেন অনেক কষ্টে পেঁচিয়ে পেঁচিয়ে কথাগুলো বলল। গলার স্বরটা আমি চিনতে পারলাম। আরে, এ তো অমেন্দ্রনাথ বাবুর গলা। দরজাটা এক ধাক্কায় খুলে ভেতরে ঢুকলাম। ঘরের নিশ্ছিদ্র অন্ধকার, কিছুই দেখতে পেলাম না। ঠাকুর মশাই, ওইদিকে লণ্ঠন আছে, আগুন আছে ঠাকুর মশাই। আবার সেই গোঙানির শব্দ। আমি এদিক ওদিক সেদিক হাতড়ে একটু পর লণ্ঠনটা খুঁজে পেলাম। আগুন আমার সাথেই ছিল, কিন্তু লণ্ঠন জ্বালিয়ে যা দেখলাম তার জন্য কিন্তু আমি প্রস্তুত ছিলাম না। দেখলাম একটা ছোট্ট বিছানায় তিনটি শরীর কোনো রকমে গা ঘেঁষে শুয়ে আছে। খুব ভালো করে লক্ষ্য না করলে বোঝা যায় না যে সেখানে আদৌ কোনো মানুষ আছে। তিনটি দেহ সম্পূর্ণ বিছানার সাথে মিশে গেছে। পাশেই একটা বেতের মোড়া রাখা ছিল। আমি সেটা টেনে বিছানার পাশে বসলাম। এ কি অবস্থা হয়েছে অমেন্দ্রনাথ বাবু? এসব কি করে হলো? আমি যে তাবিজটা দিয়েছিলাম সেটা সাথে থাকলে তো এমন হওয়ার কথা নয়। সে অনেক কথা আছে ঠাকুর মশাই, বলছি। আপনাকে বলতে পারলেই আমার শান্তি। আর হয়তো ভাঙা ভাঙা দুর্বল গলায় অমেন্দ্রনাথ বাবু খুব ধীরে ধীরে বলতে শুরু করলেন। যেদিন আপনার বাড়ি থেকে ফিরলাম, ঠিক তার 2 দিন পরের ঘটনা। আমি, মেয়ে আর গিন্নি ঘরেই ছিলাম। সন্ধ্যার কিছু পর হঠাৎ দরজা ধাক্কানোর শব্দ পেলাম। প্রথমে আমি অবাক হয়েছিলাম, এত রাতে এই পাহাড়ি অঞ্চলে কে দরজায় টোকা দেয়। তারপর দরজা খুলেই দেখি আপনি। কি বলছো? হ্যাঁ, আপনি। সম্পূর্ণ আপনার মতোই চেহারা। প্রথমে আমি ভীষণ অবাক হয়েছিলাম।
অমাবস্যার আগে আসবেন বলেছিলেন, তবে অমাবস্যা তো আসতে ঢের দেরি। প্রাথমিক বিষয় কাটিয়ে আমি তাকে বসতে দিলাম। সে কিছুক্ষণ পর বলল, আমি তো তবে চলেই এলাম। ওই তাবিজের আর দরকার নেই, চলুন নদীতে ফেলে দিয়ে আসি। আমিও তার কথা মতো আমার মেয়ের আর গিন্নির হাত থেকে তাবিজটা খুলে নিলাম। তারপর সেই লোকটির সাথেই নদীর তীরে গিয়ে স্রোতে ভাসিয়ে দিলাম 3টি তাবিজ। তারপর ঠাকুরমশাই, পেছনে ঘুরতেই দেখি কেউ নেই। এইটুকু বলে থামলেন অমরেন্দ্রনাথ বাবু। আমি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলাম। তারপর থেকে ঠিক কি ঘটেছে ওনার পরিবারের সাথে সেটা চিন্তা করেই আমি শিউরে উঠলাম। এরপর আমায় ঠিক কি করতে হবে তাও আমি ভালো করে বুঝতে পারছিলাম। শুয়ে থাকুন সতীনাথ বাবু, ব্যস্ত হবেন না, আমি দেখছি কি করা যায়। আপনি গিন্নি আর মেয়ের উপর প্রভাব দেখছি একটু বেশি পড়েছে। আমি বারান্দায় বেরিয়ে এলাম। একটা জায়গা একটু পরিষ্কার করে সেখানে বসে এক মনে মধুসুন্দরী দেবীর নাম জপ করতে শুরু করলাম। দেবী নিশ্চয়ই কিছু পথের সন্ধান দেবেন, কারণ অমাবস্যা পর্যন্ত অপেক্ষা করা মানে সে কথা আমি ভাবতেও পারলাম না। অমাবস্যার আগেই কিছু একটা করতে হবে, কোনোভাবে 3 দিন অপেক্ষা করা যাবে না। ঘন্টা খানেক পর সেখান থেকে আমি উঠলাম। ঘরে ঢুকে অমরেন্দ্রনাথ বাবুকে বললাম, অমরেন্দ্রনাথ বাবু, একটু উঠে বসার চেষ্টা করুন, আপনি নিশ্চয়ই পারবেন। ধীরে ধীরে জীর্ণ শরীর নিয়ে তিনি উঠে বসলেন। আমি পাশে রাখা কলসি থেকে একটি পাত্রে জল এনে অমরেন্দ্রনাথ বাবুর মেয়ে আর স্ত্রীর চোখে মুখে ছিটিয়ে দিলাম। ওদেরও খানিক পর জ্ঞান ফিরল। শুনুন, অমাবস্যা পর্যন্ত অপেক্ষা করা সম্ভব না। একটি দিন মাত্র সময় আছে, আর তার মধ্যেই কিছু একটা করতে হবে। কাল রাতেই পুজোর ব্যবস্থা করতে হবে। অমরেন্দ্রনাথ বাবু দুর্বল শরীর নিয়েও কোনো মতে বললেন, যা করলে ভালো হয় আপনি তাই করুন। আপনি সেটাই করুন ঠাকুরমশাই। আমায় আর পরিবারকে বিপদের হাত থেকে রক্ষা করুন। কোনো রকমে সেদিন রাতটা কাটলো। সকালে উঠে উঠোনে একটু দাঁড়াতেই চোখ দুটো আমার জড়িয়ে গেল। আহা, সে কি অপূর্ব সৌন্দর্য! বাড়ির উঠোনে দাঁড়ালেই সামনের বিস্তৃত পাহাড় দেখা যায়, একটার পাশে একটা, তার পিছনে একটা। আহা, সৃষ্টিকর্তার কি অপরূপ সৃষ্টি! একটা উঁচু পাথরের পেছন থেকে প্রথম সকালে লালচে সূর্যটা উকি দিচ্ছে। আমি বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় উঠলাম। সরু পাহাড়ের পথ, দুদিকে ঘন জঙ্গল, অনেকটা দূরে দূরে একটা করে বাড়ি। এদিকটা লোকজনও খুব একটা আসে না। কিছুটা হেঁটে আসতেই একটা ছোট্ট দোকান নজরে পড়ল, মুদির দোকান। তবে রাস্তা থেকে তাকিয়ে থাকা ব্যাপারটা ঠিক ভালো দেখায় না। তাই আমি এক বাক্স সিগারেটের বাহানায় দোকানটার সামনে এলাম। দোকানের ভিতরে বিভিন্ন জায়গায় লাল আর কালো রঙের একাধিক পুটলিতে কি সব ঝোলানো। ছোট্ট একটা দেওয়ালে ঝোলানো সিংহাসনে কাগজে আঁকা 10 মহাবিদ্যার যন্ত্র। এসব দেখে আমার যা বোঝার সেটা বোঝা হয়ে গেল। ঘন্টা খানেক এদিক ওদিক ঘুরে আবার আমি অমরেন্দ্রনাথ বাবুর বাড়িতে ফিরলাম। ওনারা 3 জনে এখন বেশ সুস্থ, তবে আমি জানি এই সুস্থতা ক্ষণিকের জন্য।
আজ রাতেই পুজোয় বসতে না পারলে নেমে আসবে ভয়ঙ্কর বিপদ। তারপর বলুন ঠাকুরমশাই, কেমন লাগছে আমাদের সুনামগঞ্জ? খুব খারাপ লাগছে। আমার এই অবস্থা না হলে একটা দিন আপনাকে গ্রামটা আমি ঘুরিয়ে দেখাতে পারতাম। না না অমরেন্দ্রনাথ বাবু, আপনি ব্যস্ত হবেন না। এখন আমার প্রধান লক্ষ্য হচ্ছে অশুভ শক্তির করাল গ্রাস থেকে আপনার এবং আপনার পরিবারকে রক্ষা করা। তারপর তো একদিন এই পাহাড়ি গ্রাম ঘুরে দেখাই যায়। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাই। আমার পরিবারের একমাত্র ভরসা এখন আপনি ঠাকুরমশাই। গিন্নি, গিন্নি, 2 কাপ চা দিয়ে যেও তো। আপনার চা চলে তো ঠাকুরমশাই? চলে চলে, খুব চলে। আমার চা আর সিগারেটে না নেই। তবে হ্যাঁ, সিগারেটটা কিন্তু পাসিংশো না হলে ঠিক জমে না। কিছুক্ষণ পর অমরেন্দ্রনাথ বাবুর স্ত্রী এসে 2 কাপ চা দিয়ে গেলেন। কলকাতায় কিছুটা আধুনিকতা এলেও পাহাড়ি অজগায়ে তা নেই। তখনও বাইরের মানুষের সামনে লম্বা ঘোমটা টেনে রাখার নিয়ম ছিল। ঘোমটার ভেতর থেকেই অমরেন্দ্রনাথ বাবুর স্ত্রী বললেন, আমাদের গ্রামের চা সহ চা পাতা ঠাকুরমশাই, একবার খেয়ে দেখুন, স্বাদ একেবারে মুখে লেগে থাকবে। আহা, এ তো দারুণ ব্যাপার বৌঠান। খানিক হেসে তিনি গেলেন। তারপর আমি ফিরলাম অমরেন্দ্রনাথ বাবুর দিকে। অমরেন্দ্রনাথ বাবু, আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, মন দিয়ে শুনুন। হ্যাঁ বলুন ঠাকুরমশাই, বলুন। দেখুন, আমাদের হাতে কিন্তু খুব বেশি সময় নেই। মানে আজ রাতেই পুজোটা করতে হবে। এই চাটা শেষ করে আপনি বাড়ির চারিদিকে 4টে কোণায় সামান্য মাটি খুঁড়তে হবে। সেখানেই লুকিয়ে আছে আপনার অনেক প্রশ্নের উত্তর। এরপর বাজার থেকে কিছু পুজোর উপকরণ জোগাড় করতে হবে। আচ্ছা আচ্ছা ঠাকুরমশাই। চা খাওয়া শেষ করে আমরা উঠে পড়লাম। কোথা থেকে যেন একটা পুরনো কোদাল জোগাড় করে আনলেন অমরেন্দ্রনাথ বাবু। আমি মাটিটা খুঁড়তে চেয়েছিলাম, কিন্তু অমরেন্দ্রনাথ বাবু তা খুঁড়তে দিলেন না। দুর্বল শরীরে তিনি কোদাল চালালেন। খুব বেশি খুঁড়তে হলো না। মাটির 1 হাত নিচে থেকে উদ্ধার হলো একটা জিনিস। সেটা দেখে চমকে গেলেন অমরেন্দ্রনাথ বাবু। উনি এটা আশা করেননি। আমার দিকে তাকিয়ে উনি বললেন, এটা এটা কি ঠাকুরমশাই? বলছি, আগে সব দিকে খোঁড়া সম্পূর্ণ হোক। খুব বেশি সময় লাগলো না। বাড়ির চারদিকের 1 হাত মাটির নিচে থেকে 4টে বিশেষ জিনিস উদ্ধার হলো। হ্যাঁ, আপনি ঠিকই সন্দেহ করেছেন অমরেন্দ্রনাথ বাবু। এগুলো মানুষেরই কাজ। মানব দেহের সবচেয়ে বড় অস্থি, উরুর অস্থি, তবে সাধারণ কোনো মানুষের নয়। এসব দেখে চক্ষু বিস্ফারিত অমরেন্দ্রনাথ বাবুর। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, সাধারণ মানুষের নয়? মানে এই 4টি অস্থি 4 জন পৃথক মহিলার। প্রত্যেকেই সন্তান সম্ভবা এবং প্রত্যেকের মৃত্যু হয়েছে জলে ডুবে, মানে অপঘাতে। জলে ডুবে মৃত্যু হওয়া সন্তান সম্ভবা 4 জন নারী। 4টি উরুর অস্থি যদি বাড়ির চারদিকে মাটির নিচে পুঁতে রাখা হয়, তবে সেই বাড়ির প্রতিটি মানুষের উপর সেই 4টি অতৃপ্ত আত্মার প্রভাব পড়ে। ছারখার হয়ে যায় সাজানো সংসার। আর একটা নির্দিষ্ট সময় পরে সেই পরিবারের সকলেরই মৃত্যু হয় অপঘাতে। আমার কথা শুনে শিউরে উঠলেন অমরেন্দ্রনাথ বাবু। শিউরে ওঠার মতোই কথা। আমার আসতে আর 2-1 দিন দেরি হলে এই 3টি তাজা প্রাণের যে কি হতো।
ঠাকুরমশাই, এখন এই অস্থিগুলো নিয়ে কি করব ঠাকুরমশাই? আপাতত এগুলো এক কোনায় রেখে দিন, রাতে পুজোর সময় কাজে লাগবে। এদিকের সমস্ত কাজ গুছিয়ে রেখে আমি আর অমেন্দ্রনাথ বাবু গেলাম পাশের সরু নদীটায় স্নান করতে। পাহাড়ি নদী, ফলে সরু হলেও জলের স্রোত অনেক। নদীর পাড়ে বড় বড় পাথর, তার একটার উপর বসে আমরা স্নান সারছি। আমাদের চারিদিকে পাহাড়ের সারি, কয়েকটা ঢালে জমিতে ঘন সবুজ চা বাগান, আর চা বাগানের মাঝখানে ওই বড় ছায়া প্রদানকারী গাছগুলো ডালে বসে একভাবে ডেকে চলেছে সব নাম না জানা পাখি। উপরে নীল আকাশের মুখ চিরে ভেসে যাচ্ছে টুকরো টুকরো মেঘ। সে এক অপরূপ সৌন্দর্য, একে ভাষায় প্রকাশ করা যায় না। নিজের চোখে না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না। সৃষ্টিকর্তার এমন অপরূপ সুন্দর সৃষ্টি, আহা, দেখলে মনে হয় জীবন সার্থক। স্নান সেরে বাজারের পথ ধরলাম। অমেন্দ্রনাথ বাবু ঠিকই বলেছিলেন, ওনাদের গ্রাম থেকে বাজার অনেকটাই দূর, প্রায় 2 ক্রোশ রাস্তা। বাজারে পৌঁছে কিছু গুরুত্বপূর্ণ পুজোর উপকরণ সংগ্রহ করলাম। সিঁদুর, অশ্বগন্ধা, উপবীত, তিল, এছাড়াও বেলকাঠ, ঝাঁটা ইত্যাদি আরো অনেক উপকরণ। এইসব নিয়ে যখন অমেন্দ্রনাথ বাবুর বাড়ি ফিরলাম, ততক্ষণে দুপুর পড়ে এসেছে। দুর্বল শরীর নিয়ে বৌঠান খুব যত্ন করে আমায় আর অমেন্দ্রনাথ বাবুকে খেতে দিলেন। ভাত, মসুরির ডাল, বেগুন ভাজা আর একটা গন্ধরাজ লেবু সহযোগে খাবারের আয়োজন হয়েছে। ঠাকুরমশাই, বেশি কিছু তো রান্না করতে পারলাম না, জানি আপনার একটু কষ্ট হবে। আমি বৌঠানকে কথা শেষ করতে দিলাম না। উদ্বিগ্ন হবেন না বৌঠান, আমার কাছে এই খাবার যথেষ্ট। আপনি যে শরীরের এই অবস্থা নিয়ে নিষ্ঠার সাথে রেঁধেছেন, এই অনেক। আমার ভবঘুরে জীবন, কোথায় কখন পড়ে থাকি তার ঠিক ঠিকানা থাকে না। অনেক রাত গেছে, আমি অভুক্ত থেকেছি। সাধকদের ওসব চিন্তা করলে হয় না। আপনিও খেতে বসে পড়ুন বৌঠান। না না, এখন নয়, আপনারা খেয়ে উঠলে তবে আমি আর মেয়ে খাবো। আচ্ছা, আপনার মেয়েকে তো ঠিক দেখছি না বৌঠান। পাশ থেকে অমেন্দ্রনাথ বাবু খানিক হেসে বললেন, আর বলবেন না ঠাকুরমশাই, মেয়েটা বড্ড দুরন্ত হয়েছে। এক মুহূর্ত বাড়িতে থাকে না, বুঝলেন। এতদিন শরীরটা তো খারাপ ছিল, তাই খেলাধুলো করতে যেতে পারেনি। আজ সুযোগ পেয়েই বেরিয়ে গেছে। আমার খাওয়া হলেই গিন্নি ওকে খেতে নিয়ে এসে তারপর খাবে। দোষী মেয়ে হয়েছে একটা। আরে বাবা, এটাই তো বয়স। হ্যাঁ, এখনই তো খেলাধুলা করবে, হুড়োহুড়ি করবে। বুঝলে, অমেন্দ্রনাথ বাবুর পরিবারটা বড্ড ভালো ছিল। আমার মায়া পড়ে গিয়েছিল। হয়তো টাকা পয়সা এত বেশি ছিল না, বাড়ি ঘর জমি জমাও অত ছিল না, তবে হ্যাঁ, শান্তি ছিল। এমন সময়ে ঘরে চারি ঢুকলো, হাতে 3 পেয়ালা গরম চা। কাকা বাবু নিন, আর কিছু দরকার হলে ডাকবেন, আমি পাশের ঘরেই আছি। আচ্ছা চারিমা। চারি চলে গেল। তারানাথ এতক্ষণ গল্প বলছিলেন বলে বাইরে খেয়ালই করিনি। সমানে বৃষ্টি হয়েই চলেছে। মাঝে মাঝে বিদ্যুতের চমক উজ্জ্বল হয়ে উঠছে মটলেনের গলিতে। আজ কি শুরু হলো বলো তো? বিরক্তি জড়ানো গলায় তারানাথ বললেন, ঝড় জল থামবার তো লক্ষণ দেখছি না। তারপর কিছুক্ষণ চুপ থেকে আবার কাহিনী শুরু করলেন।
যেটা বলছিলাম, সেদিন বিকেলটা তো ওইভাবেই কাটলো। তবে সন্ধে নাগাদ পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেল। এটা ঠিক যে শহরের আবহাওয়া আর পাহাড়ের আবহাওয়ার মধ্যে বিস্তর ফারাক। পাহাড়ে যখন তখন আবহাওয়া বদলে যায়, হঠাৎ মেঘ উড়ে এসে বৃষ্টি নামে। কিন্তু সারা সকাল সারা দুপুর অমন পরিষ্কার আকাশ থাকা সত্ত্বেও সন্ধ্যের পর কি কারণে যে ওরকম মুষলধারায় বৃষ্টি নামলো তা আমি বুঝলাম না। সাথে চলছে ঝোড়ো হাওয়া আর মুহুর্মুহু বজ্রপাত। মনে হচ্ছিল সুনামগঞ্জ বুঝে আজ ভেসে যাবে। মনে মনে ভাবছিলাম, 4-4টি অতৃপ্ত প্রেতাত্মার বিরুদ্ধে আজ পুজোতে বসবো। ওরা কি চুপ করে থাকবে? প্রকৃতিতে তাণ্ডব লীলা করে হলেও এ পুজো ওরা সম্পূর্ণ হতে দেবে না। ঠাকুর মশাই, এমন চলতে থাকলে আপনি পুজোয় বসবেন কি করে ঠাকুর মশাই? যজ্ঞাগ্নি তো চলবে না। চিন্তিত মুখে বলে উঠলেন অমেন্দ্রনাথ। কিছু তো একটা করতেই হবে আজ। আমি এর শেষ দেখেই তবেই ছাড়ব। বাইরে প্রবল বর্ষণের দিকে তাকিয়ে খুব দৃঢ় কণ্ঠে এই কথাগুলো বললাম। আমি এই মুহূর্তে পুজো শুরু করব অমেন্দ্রনাথ বাবু। এই উঠোনেই পুজো শুরু করব। আপনি আপনার মেয়ে আর স্ত্রীকে নিয়ে উঠোনে আসন জাতীয় কিছু একটা পেতে বসুন। আর মনে রাখবেন, এই পুজোয় আর যাই হোক না কেন ভয় পাবেন না, আসন ছেড়ে উঠবেন না। কিন্তু কিন্তু ঠাকুর মশাই, এই বৃষ্টিতে যজ্ঞের আগুন। আমি কথা শেষ করার আগেই বললাম, চিন্তা করবেন না। অশুভ শক্তি যতই শক্তিশালী হোক, শুভ শক্তির কাছে সে হার মানবেই। 3-3টে তাজা প্রাণ আমি কিছুতেই অকালে ঝরে যেতে দেব না। সে বৃষ্টির মধ্যেই আমি উঠোনে ঠিক মাঝখানে বসলাম, আর পেছনে হাত চারেক দূরে অমেন্দ্রনাথ বাবুরা 3 জন। আমি সব পুজোর উপকরণ সাজিয়ে, যজ্ঞ কুণ্ড সাজিয়ে এক মনে মধুসুন্দরী দেবীর নাম জপ করতে শুরু করলাম। এমনভাবে মিনিট 10 করলাম। তারপর ধীরে ধীরে বৃষ্টি কমে এলো। তবে বৃষ্টি কমলেও ঝড়ের তেজ আর বজ্রপাত আগের মতোই ছিল। একটু পরপরই খুব কাছেই কোথাও বাজ পড়ছে। আমি একবার পেছন দিকে তাকিয়ে গৃহকর্তার অনুমতি নিয়ে পুজো শুরু করলাম। বেলকাঠে বেশ অনেকটা পরিমাণে ঘি ঢেলে আমি অগ্নিসংযোগ করলাম। আর তারপরেই মন্ত্র শুরু করলাম। ওম সর্বস্বরূপাচা সর্বিষা সর্বৈ শক্তি সমনভিতা ভয়া 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 সত্তাহীন তেহি মৃত্যু মুক্ষিয়া ওম অহরজিতায় নমঃ। সামনে আকাশ বাতাস কাঁপিয়ে একটা বাজ পড়ল। মনে হলো এই কর্কশ শব্দে সুনামগঞ্জের শেষ নির্জনতাটুকু যেন ভঙ্গ হলো। আমি পুজো চালিয়ে গেলাম। পুজোর কাজ যতই এগোচ্ছিল ততই পরিস্থিতি আরো ভয়ঙ্কর হচ্ছিল। এক সময় সামনের বিস্তৃত অন্ধকার থেকে গাছের ভাঙা ডাল ছিটকে আসতে শুরু করলো আমাদের দিকে। ছোট পাথরের টুকরো, ধুলো, বালি, ডালপালা ছুটে এসে লন্ডভন্ড করে দিচ্ছিল সবকিছু। এক সময় শুরু হলো চিৎকার। ওই ভয়ঙ্কর চিৎকার কোনো মানুষের হতে পারে না। 4-4টে অতৃপ্ত প্রেতাত্মা শেষ চেষ্টা করে চলেছে পুজো আটকানোর। মন্ত্র পড়তে পড়তেই একবার অমেন্দ্রনাথ বাবুদের দিকে তাকালাম। দেখলাম তারা ভয়ে সন্ত্রস্ত হয়ে আছে। অমেন্দ্রনাথ বাবুর কপাল থেকে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে। বুঝলাম ছুটে আসা পাথরের টুকরো লেগেছে কপালে।
আমি মন্ত্র পড়ার শব্দ আরো এক ধাপ বাড়িয়ে অনেকটা পরিমাণ ঘি দিলাম চোখের আগুনে। চারিদিকে প্রেতাত্মাদের ভয়ঙ্কর চিৎকার আরো বেড়ে গেল। এবার সকালে মাটি খুঁড়ে পাওয়া 4টে হাড় যজ্ঞের আগুনে দিয়ে দিলাম। প্রেতাত্মাদের সেই গগনঘাতী চিৎকার বদলে গেল আর্তনাদে। কিছুক্ষণের এইভাবে চলার পর ধীরে ধীরে সব কিছু শান্ত হলো। অমরেন্দ্রনাথ বাবু, পুজো সমাপ্ত হয়েছে। এই অতৃপ্ত আত্মারা আর আপনার পরিবারের কোনো ক্ষতি করবে না। ওরা ফিরে গেছে। আপনি একটু সামনে এগিয়ে আসুন। এরপর অমরেন্দ্রনাথ বাবুর হাতে তুলে দিলাম একটা ছোট্ট পিতলের দেবী দুর্গার মূর্তি। এই নিন, দেবীকে সিংহাসনে রাখবেন। প্রতিদিন নিষ্ঠার সাথে একটু জল মিষ্টি দেবেন। দুর্গতিনাশিনী দেবী দুর্গা, দেবীর আশীর্বাদে আপনাদের পরিবারের উপর কোনো অমঙ্গল আসবে না। তবে তবে একটা খটকা যে থেকেই গেল ঠাকুরমশাই। চিন্তিত মুখে প্রশ্ন করলেন অমরেন্দ্রনাথ বাবু। বলুন। ঠাকুরমশাই, আমি তো সজ্ঞানে কোনোদিন কারো ক্ষতি করিনি ঠাকুরমশাই। তবে আমার পরিবারের সাথে কেন এমন হলো? আসলে আপনি চা বাগানের কাজ ছেড়ে যেদিন থেকে মুদিখানার দোকানটা খুলেছেন, সেই দিন থেকে এসবের শুরুটা। আগে এই অঞ্চলে একটি মাত্র মুদির দোকান ছিল। এই গ্রামের সমস্ত মানুষ ইচ্ছা অনিচ্ছা সত্ত্বেও এই দোকানেই যেত। কিন্তু আপনি দোকান দেওয়ার পর খরিদ্দার ভাগ হতে শুরু করলো। এটাই মেনে নিতে পারেনি ওই নিম্ন শ্রেণীর তান্ত্রিক। আপনি যেদিন আমার বাড়িতে গেলেন, আমায় সব ঘটনা বললেন। আমি সেদিনই কতটা আন্দাজ করেছিলাম, তবে আজ সকালে হাঁটতে বেরিয়ে ওই দোকানের কাছে যেতেই পুরোপুরি নিশ্চিত হলাম। কিন্তু ঠাকুরমশাই, ওর কোনো শাস্তি হবে না? আমরা শাস্তি দেওয়ার কে? শোনো, ওর কর্মের ফল ও এতক্ষণে ভুগতে শুরু করে দিয়েছে। অমরেন্দ্রনাথ বাবুর মুখ দেখে বুঝলাম আমার কথা ওনার ঠিক বোধগম্য হয়নি, তাই একটু বুঝিয়ে বললাম। ওই যে ভূত প্রেত পিশাচ দিয়ে এত ক্রিয়া করা হয়, মানে অশরীরী তান্ত্রিকের হয়ে এত কাজ করে দেয়, তারা কিন্তু এইসব নিজের ইচ্ছায় করে না। মন্ত্রের শক্তিতে তাদের বশ করে এইসব নিম্ন শ্রেণীর কাজ জোর করে করানো হয়। কিন্তু তারা যদি তাদের কাজে বাধা পেয়ে একবার ফিরে যায়, তবে আর সেই তান্ত্রিকের রক্ষা নেই। এতটা পর্যন্ত বলে থামলেন তারানাথ। আমি জিজ্ঞেস করলাম, তারপর? পরের দিনটা থেকে গেলাম সুনামগঞ্জে। বোঝই তো, কলকাতার মানুষ এই ব্যস্ত শহর ছেড়ে 2-1 দিন পাহাড়ে জঙ্গলে কাটিয়ে এলে মনটা বড় উৎফুল্ল হয়। তবে তারপর দিনই ফিরে এসেছিলাম। অমরেন্দ্রনাথ বাবু বড় ভালো মানুষ। অনেক বারণ করা সত্ত্বেও স্টেশন পর্যন্ত এগিয়ে দিতে এলেন। আর 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 কি ঠাকুরমশাই? ফেরার সময় জোর করে কয়েক পোটলা চা পাতা দিয়ে দিয়েছিলেন অমরেন্দ্রনাথ বাবু আর বৌঠান। আমি আর না করিনি। তোমরা তো জানোই চায়ে আমার না নেই। গল্প শেষ হতেই আমরা জানলা দিয়ে বাইরে তাকালাম। রাত নেমে এসেছে। আকাশে ঘন মেঘ, তবে বৃষ্টি ধীরে ধীরে কমতে শুরু করেছে। আমি আর কিশোরী আর বেশি দেরি করলাম না। তারানাথকে শুভরাত্রি জানিয়ে ঘরের কোণে থাকা ছাতা দুটো নিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তায় হাঁটু সমান জল, আর প্রকৃতিতে একটা অস্বাভাবিক স্তব্ধতা, ঠিক ঝড় আসার আগে যেমন হয়। দূরে ব্যাঙের ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। পাড়ার কুকুরগুলোও কোথায় যেন গায়েব হয়ে গেছে। অনেকক্ষণ চুপ করে হাঁটার পর কিশোরী প্রথম কথা বলল, আচ্ছা, এই বৃষ্টি থামার ব্যাপারটা তোমার বিশ্বাস হলো? আমি কোনো উত্তর দেওয়ার আগেই কলকাতা শহরের আকাশ বাতাস কাঁপিয়ে
খুব সামনেই কোথাও যেন একটা বাজ পড়ল। গল্পটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের গল্পে। ধন্যবাদ।